ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা পোটেনশিওমিটার নিয়ে আলোচনা করব। তো পোটেনশিওমিটার আমাদের কারশফের যে সূত্র চ্যাপ্টারটি রয়েছে তার একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। তো বিভিন্ন অঙ্ক করতে গেলেও দেখবে যে এই পোটেনশিওমিটারের ব্যবহার আমাদের কাজে লাগছে, এবং আমরা সাধারণ জীবনেও পোটেনশিওমিটার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা শিখে নেব যে পোটেনশিওমিটার জিনিসটা কী এবং সেটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি এবং অঙ্কে কিভাবে সেটির ব্যবহার হবে। তো চলো, এখানে আমরা প্রথমেই একটা সার্কিট ডায়াগ্রাম এঁকেছি। তো সেই সার্কিট ডায়াগ্রামটা কেমন রয়েছে দেখো, এখানে একটা ব্যাটারি দেখানো হয়েছে, যেটাকে আমরা দিয়েছি যে ব্যাটারির বিভব হচ্ছে বা তড়িৎচালক বল হচ্ছে ভি, এবং তার সঙ্গে একটি রোধ এখানে দেখানো হয়েছে যাকে আমরা ক্যাপিটাল আর বলে লিখে রেখেছি। তো এই ক্যাপিটাল আর এর এক প্রান্তে বিভব 0 এবং অপর প্রান্তে বিভব ভি। তার কারণ হচ্ছে ব্যাটারিটা যেভাবে লাগানো রয়েছে, ব্যাটারির বিভব ভি বলতে আমরা যেটা বুঝবো যে বিভব তো ভাবে কিছু হয় না, যেটা হয় বিভব প্রভেদ হয়। তো কোনো একটা বিন্দুর সাপেক্ষে অপর কোনো বিন্দুর বিভব প্রভেদ। তো এখানে দেখো, ব্যাটারির যে দুটো প্রান্ত হয়, পজিটিভ প্রান্ত যেটাকে বড় দিয়ে আঁকা হয়েছে, বড় লাইন দিয়ে, আর নেগেটিভ প্রান্ত যেটাকে ছোট লাইন দিয়ে আঁকা হয়েছে। তো আমরা ধরে নেব যে এই ছোট যে লাইনটা রয়েছে তার বিভব 0 ভোল্ট, এবং তার সাপেক্ষে বড় যে লাইনটা রয়েছে তার বিভব ভি ভোল্ট। তো তাহলে এই দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ হচ্ছে ভি, কারণ ভি মাইনাস 0 করলে আমরা ভি পাই। তো এই বড় প্রান্ত যেটা ব্যাটারির, সেটা কানেকশান রয়েছে কিন্তু এই আর ওহম রোধের বি প্রান্তে। তো সেই বি প্রান্তে ভোল্টেজটা হচ্ছে ভি, আর ব্যাটারিতে ছোট প্রান্ত তার সঙ্গে দেখানো রয়েছে যে বহিস্থ যে রোধটি আর তার এ প্রান্তের সঙ্গে কানেকশন করা, অর্থাৎ এ প্রান্তের বিভব তাহলে কত হচ্ছে? 0 ভোল্ট। তো এইরকম একটা রোধকে দেখানো রয়েছে। তো এই যন্ত্রটিকেই আমরা বলছি পোটেনশিওমিটার। তো পোটেনশিওমিটার ব্যাপারটার মেন কাজ কি না, এখান থেকে আমরা আমাদের খুশি মতো ভিন্ন ভিন্ন পোটেনশিয়াল নিতে পারবো বা ভিন্ন ভিন্ন বিভব নিতে পারবো। মানে ধরে নাও যে আমাদের কাছে একটা বিভব রয়েছে, যেমন ধরো ভি ভোল্ট একটা বিভব রয়েছে। তো আমি বলছি যে ভি ভোল্টের মান হয়তো 220 ভোল্ট। মানে আমাদের বাড়িতে ধরো যে মেন লাইনটা আসছে সেটা কত ভোল্ট আসে? 220 ভোল্ট মেন লাইন আসে। এবার আমরা আমাদের বাড়িতে তো অনেক রকম যন্ত্রপাতি ব্যবহার করে থাকি, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি। তো সব কিছুতেই কিন্তু 220 ভোল্ট বিভবের দরকার পড়ে না। এমন অনেক যন্ত্র আছে যেখানে আমাদের কম বিভব পেলেই চলবে। তো সেখানে তাহলে আমরা কি করে 220 ভোল্ট থেকে ভোল্টেজ কমিয়ে কম ভোল্টেজ দিয়ে কোনো যন্ত্রকে চালাতে পারবো, তার একটা উপায় হচ্ছে এই পোটেনশিওমিটার। তো তোমাদের সাধারণ জীবনে যেটা তোমরা রোজ ব্যবহার করে থাকো সেটার কথা বলি, সেটা হচ্ছে আমরা যে ফ্যান চালাই না, পাখা চালাই যেটা, তার দেখবে একটা রেগুলেটর থাকে। তো সেই রেগুলেটরটা দেখবে তোমরা যখন ঘোরাও 1 থেকে 5 অবধি সেখানে দাগ কাটা থাকে। যখন 5-এ থাকে রেগুলেটরটা তখন দেখি আমরা ফুল স্পিডে ফ্যান চলছে। তার মানে কি সেখানে ভোল্টেজ সর্বোচ্চ আছে ফ্যানের মধ্যে, তাই জন্য ফ্যানটা ফুল স্পিডে চলছে। এবার যদি মনে হয় যে আমাদের ঠান্ডা লাগছে, তখন আমরা কি করি? আমরা ফ্যানের রেগুলেটরটাকে ঘুরিয়ে 5 থেকে 4-এ নিই, আরও ঠান্ডা লাগলে 4 থেকে 3-এ নিই। এইভাবে তো আমরা কি করি, ওই যে ঘোরাচ্ছি তাতে করে কি ফ্যানের স্পিডটা কমছে। তো অ্যাকচুয়ালি ফ্যানের স্পিডটা কেন কমছে না, আমরা বিভবটা কমিয়ে দিচ্ছি, বা যে ভোল্টেজটা আমাদের ফ্যানে দিলে ফ্যান চলবে সেই ভোল্টেজটাকে কমাচ্ছি। সেটা কিন্তু এই ফ্যানের রেগুলেটরটা দিয়ে আমরা ফ্যানের ভোল্টেজটা আস্তে আস্তে 5 থেকে 4 বা 4 থেকে 3 এইভাবে কমাতে পারি। তো এইভাবে যে কমাচ্ছি ভোল্টেজটাকে, সেটা কোন সার্কিটের মাধ্যমে ঘটছে? সেটা ঘটছে কিন্তু এই পোটেনশিওমিটার সার্কিটের মাধ্যমে। অর্থাৎ আমাদের ফ্যানের যে রেগুলেটরটা সেটা হচ্ছে কিন্তু একটা পোটেনশিওমিটার ওখানে লাগানো রয়েছে, যেখান থেকে কানেকশান নিয়ে নিয়ে আমরা ভোল্টেজকে কমিয়ে কমিয়ে আমরা ফ্যানের মধ্যে আনছি। বোঝা গেল? এবার তাহলে দেখবো যে কিভাবে জিনিসটা করা হয়। তো এইখানে আরেকটা ছবি এঁকেছি, দেখো এখানে আমরা এই রোধ যেটা এঁকেছিলাম তার বদলে এখানে আমরা একটা তার ব্যবহার করছি, যে তারের লেন্থ নিয়ে নিয়েছি এল। তো আমরা জানি যে যে কোনো তার যদি সেটা ধাতব পরিবাহী তার হয়, যেমন ধরো কপার বা অ্যালুমিনিয়াম, সেরকম তার যদি তোমরা ব্যবহার করো, তো সেই তারের মধ্যে নিজে থেকেই একটা রোধ কিন্তু বর্তমান থাকে, যদি সেটা কাঠের তার না হয়ে থাকে। কুপরিবাহী তারে তো কারেন্ট চলবে না, যে তারে কারেন্ট চলবে মানে পরিবাহী তার, যেরকম ধরো কপার তার, সেরকম ধরনের তার কিন্তু নিতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে পোটেনশিওমিটার ডিজাইন করার জন্য যে তারটা আমরা নেব সেটা যেন ইউনিফর্ম ক্রস সেকশন হয়,
মানে সমান প্রস্থচ্ছেদের। মানে এমন হলে চলবে না তাদের কোনো অংশ মোটা, তাদের কোনো অংশ সরু, এরকম হলে কিন্তু হবে না। সমান প্রস্থচ্ছেদের তার নিতে হবে। আর কিছু মিটার তার আমি নেব, মানে 1 মিটারের বেশি, 2 মিটার বা 3 মিটার, যতটা বড় সম্ভব, 5-6 মিটার নিলে খুব ভালো হয়। সেটা কেন তোমরা বুঝতে পারবে, একটু পরেই বলবো। একটু বড় সড়ো তার আমরা এখানে ব্যবহার করব। এবার এই তারের রোধটাকেই তো আমরা এইরকমভাবে এরকম জিগজ্যাগভাবে রোধ হিসাবে দেখাই। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে এই তারটার মধ্যেই কিন্তু এই রোধটা বর্তমান। সেক্ষেত্রে আমরা কিন্তু এই জিগজ্যাগ যে সাইনটা আর এর জন্য হয়, রোধের সাইন হয়, সেটা দেখালাম না। আমরা এখানে দেখাচ্ছি একটা তার রয়েছে এবং ধরে নেব যে এই তারের মধ্যে আর রোধ রয়েছে এবং সেই রোধটাকে আমরা ডিভাইড করব। বেশ, আচ্ছা। তো এখানে আরেকটা জিনিস দেখো, আমরা লিখে নিয়েছি যে এই পুরো তারের মধ্যে বিভব প্রভেদ কত না, আমরা আগেই দেখছি যে এ প্রান্ত থেকে বি প্রান্তের বিভব কত হচ্ছে, ভি ভোল্ট, বা বিভব পার্থক্য হচ্ছে ভি ভোল্ট। তাহলে এই পুরো এল লেন্থের জন্য বিভব পার্থক্য কত হবে, ভি হবে। তাহলে আমরা এখানে লিখে নিয়েছি একটা জিনিস, দেখো যে একক দৈর্ঘ্যের বিভব কত। তাহলে তারটাতে এল দৈর্ঘ্যের জন্য বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে একক দৈর্ঘ্যের জন্য বিভব পার্থক্য কত হবে, ভি বাই এল হবে। তো সেটাকে আমরা এখানে দেখো কে বলে লিখে নিচ্ছি, কে ইকুয়াল ভি বাই এল। তো যে কোনো একটা পোটেনশিওমিটারের জন্য কিন্তু এই ভি বাই এল এর মান ফিক্সড হয়। মানে ধরো আমরা এ প্রান্ত থেকে 1 মিটার দূরে যখন যাব তখন বিভব কত হবে, ভি বাই এল হবে। 2 মিটার দূরে যখন যাব এ প্রান্ত থেকে তখন কত হবে, 2 ইন্টু ভি বাই এল হবে। এরকম যত দূরে যাব দৈর্ঘ্যের সঙ্গে এই ভি বাই এলটা গুণ হতে থাকবে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ভোল্টেজ পেতে থাকবো। বেশ, তো যেটা বলছিলাম একটু আগেই যে কিভাবে আমরা তাহলে বিভবকে কমিয়ে কমিয়ে কোনো ইনস্ট্রুমেন্টে ব্যবহার করতে পারবো, সেরকম একটা ছবি দেখো আমরা পরেরটাতে এঁকেছি। তো এখানে দেখো একটা বক্স করা হয়েছে যেখানে লিখেছি এমসি। এমসি মানে হচ্ছে মেন সার্কিট। মেন সার্কিট মানে যেমন ধরো একটা ফ্যানের সার্কিট। তো সেই ফ্যানের সার্কিটের সঙ্গে এক্সটার্নালি আমরা একটা পোটেনশিওমিটার ব্যবহার করেছি। ফ্যানের সার্কিটের সঙ্গে একটা পোটেনশিওমিটার ব্যবহার করেছি, যেটাকে আমরা বলেছি রেগুলেটর, যেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ফ্যানের মধ্যে কম ভোল্টেজ আনার চেষ্টা করব। তো কিভাবে করছি দেখো। তো প্রথমে দেখাচ্ছি কি, যেখানে সি প্রান্তের সঙ্গে এই মেন সার্কিটটা আটকানো রয়েছে। তো তাহলে এখানে কি লিখেছি দেখো, এখানে লিখেছি যে এসি ইকুয়াল এক্স। এই এ থেকে সি প্রান্তের দূরত্বকে আমরা লিখে নিয়েছি এক্স। তাহলে এই এসি অংশের যে বিভব প্রভেদ, সেই বিভব প্রভেদ তাহলে আমার মেন সার্কিটে গেল। তো সেখানে তাহলে কত পাচ্ছে বিভব প্রভেদ, ভি এসি কত, ভি বাই এল ইন্টু এক্স। কেননা একক দৈর্ঘ্যের জন্য বিভব ছিল কত, ভি বাই এল। তাহলে এক্স দৈর্ঘ্যের জন্য বিভব কত হবে, ভি বাই এল ইন্টু এক্স। ঐকিক নিয়মে যেরকমভাবে আমরা জানি, বুঝতে পারলে। তো তাহলে কি দেখো, এখানে আবার লিখছি যে যদি এবার আমি ভোল্টেজ কম নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই সি প্রান্ত যেখানে কানেকশনটা করেছিলাম মেন সার্কিটের সঙ্গে, সেই প্রান্তটাকে আমি সরিয়ে সি প্রাইম প্রান্তে নিয়ে গেলাম। মানে যেমন ধরো ফ্যানটা প্রথমে 4-এ ঘুরছিল, আমি ফ্যানটাকে রেগুলেটরটাকে ঘোরালাম, ঘুরিয়ে 3-এ নিয়ে এলাম। এবার মেন সার্কিটের সঙ্গে এই কানেকশনটা দেখানো হচ্ছে। তো তখন তাহলে কি হলো, এসি প্রান্তের দৈর্ঘ্য কত হয়ে গেছে, ওয়াই হয়ে গেছে। তাহলে ভি এসি প্রাইম যেটা লিখেছি তার বিভব কত হবে, ভি বাই এল ইন্টু ওয়াই হবে। এবার দেখো এখানে কি লিখেছি যে ইফ ওয়াই লেস এক্স, মানে এসি প্রাইম তার যে দৈর্ঘ্য কত ছিল, ওয়াই ছিল, সেটা যদি এসির দৈর্ঘ্যের থেকে কম হয়, মানে এক্সের থেকে কম হয়। তো ছবিতে বুঝতেই পারছো যে এসির থেকে এসি প্রাইম কম, মানে এক্সের থেকে ওয়াইটা কম আছে। তো এক্সের থেকে ওয়াই যদি কম হয়, তাহলে ভিএসির থেকে ভিএসি প্রাইমও কম হবে। মানে এই ভিএসির যে ভোল্টেজটা ছিল, ভিএসি প্রাইম তার থেকে কম ভোল্টেজ পাবে। তাহলে বুঝতে পারলে যে মেন সার্কিট তাহলে কিন্তু কম ভোল্টেজ পেল। তার মানে কি, যে ফ্যানটা বেশি স্পিডে ঘুরছিল আগে, সেই ফ্যানটা কম ভোল্টেজ পেলে কম স্পিডে ঘুরবে। আর আমাদের যদি ফুল স্পিডে ফ্যান ঘোরাতে হয়, তাহলে আমরা এই সি প্রান্তকে কোথায় লাগাবো, বি প্রান্তে লাগাবো, তাহলে ফুল ভোল্টেজ পাবে। ফ্যান যদি বন্ধ করতে হয় কি করব, আমরা এই প্রান্তটাকে, এই যে তারটা এখানে লাগিয়েছি, সেটাকে এ প্রান্তে লাগিয়ে দেবো, তাহলে 0 ভোল্টেজ আসবে। এ প্রান্তের ভোল্টেজ তো 0 ছিল, তাহলে মেন সার্কিটে 0 ভোল্টেজ আসবে, ফ্যানটা চলবেই না, ফ্যান বন্ধ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এইরকমভাবে আমরা কিন্তু ডিফারেন্ট ভোল্টেজ পেতে পারি পোটেনশিওমিটার থেকে। এটা তো গেল যে পোটেনশিওমিটারের ওয়ার্কিং। এটা ছাড়াও আমরা পোটেনশিওমিটারকে আরও অনেক কাজে ব্যবহার করি।
কী কী কাজে ব্যবহার করি, যেগুলো আমাদের অঙ্ক আসবে এবং যেগুলো থিওরিটিক্যাল প্রশ্নও তোমাদের দেখবে যে পরীক্ষায় ভীষণভাবে আসে। তো সেই কয়েকটা কোশ্চেন আমি এখানে করিয়েছি। তো প্রথম কোশ্চেন তার মধ্যে দেখো লিখেছি যে ফাইন্ড ইএমএফ অফ অ্যান আননোন সেল ইউজিং পোটেনশিওমিটার। মানে কি না, একটা ধরো আমার কাছে অজ্ঞাত কোষ আছে, একটা অজ্ঞাত ব্যাটারি আছে, এবার সেই ব্যাটারিটার তড়িৎচালক বল আমি জানি না। তো তাহলে কি করে ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয় করা যায় সেটা আমরা পোটেনশিওমিটার দিয়ে করতে পারবো। তো কীভাবে করব, এখানে দেখো একটা সার্কিট এঁকেছি, খুব সহজ সার্কিট। কি হয়েছে এখানে, এইটা তো পোটেনশিওমিটার, বুঝতেই পারছো, একটা ভি ব্যাটারি লাগানো রয়েছে, তার সঙ্গে এবি তার লাগানো রয়েছে, এইটুকু কিন্তু পোটেনশিওমিটার। অনেকে ভাবে পুরো সার্কিটটাই পোটেনশিওমিটার, তা কিন্তু নয়, ভালো করে বুঝবে। এই ভি ব্যাটারি আর তার সঙ্গে এবি যে তার যুক্ত করা, মানে একটা রোধ আছে আর কি, এইটুকু পোটেনশিওমিটার। এবার তার সঙ্গে একটা আননোন সেল বা ব্যাটারি আমি লাগিয়ে রেখেছি। তো একটা ব্যাটারি থাকলেই তার সঙ্গে একটা অভ্যন্তরীণ রোধ যেহেতু থাকে, সেই অভ্যন্তরীণ রোধের মান আমরা দেখিয়েছি আর সেটাকে একটা গ্যালভানোমিটারের সঙ্গে একটা জকি দিয়ে আমরা এই এবি প্রান্তের যে কোনো একটা বিন্দুতে কানেক্ট করতে চাইছি। কেন চাইছি বলছি এক্ষুনি। তো যেটা বলার ছিল এখানে আমাদের জানা কি আছে, জানার রাশি হচ্ছে যে তড়িৎচালক, পোটেনশিওমিটারের যে তড়িৎচালক বল ভি, সেইটা কিন্তু আমাদের জানা আছে, এই ভি এর মান আমরা জানি, এবি তারের দৈর্ঘ্য জানি, এবি তারের রোধও হয়তো জানি, এগুলো আমাদের জানা জিনিস। তাহলে জানি না কি জানি না হচ্ছে যে কোষটা আমরা লাগিয়েছি তার তড়িৎচালক বল ইটা আমরা জানি না, আমাদের বার করতে হবে এই ই এর মান কত। বুঝতে পারলে, এইটা হচ্ছে আমাদের প্রশ্নটা যে ই কত বার করব। তো কি করেছি দেখো এখানে তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এ বি ইকুয়াল এল, দেখতে পাচ্ছ এখানে ধরে নেওয়া হয়েছে এ বি ইকুয়াল এল। আচ্ছা, এবার করছি কি যে এই যে জকিটা, গ্যালভানোমিটারের সঙ্গে একটা তার রয়েছে, সেই তারটা এবি প্রান্তের বিভিন্ন বিন্দুতে আমরা টাচ করাবো। তো ধরে নেওয়া যাক যে আমরা তারটাকে সি বিন্দুতে টাচ করিয়েছি। তো টাচ করানোর ফলে দেখা যাবে হয়তো যে এই যে গ্যালভানোমিটার, সেই গ্যালভানোমিটারের কাঁটা আর নড়ছে না। তো তোমরা নিশ্চয়ই জানো যে গ্যালভানোমিটারের কাঁটা কখন নড়বে না, যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, তখন গ্যালভানোমিটারের কাঁটা নড়বে না। তাকে আমরা কি বলি, নিষ্পন্দ অবস্থা গ্যালভানোমিটারের। যদি তোমরা এই জকিটাকে ধরে নাও যে আমি এই বি পয়েন্টের কাছাকাছি কোনো একটা বিন্দুতে গিয়ে টাচ করিয়েছি, তখন দেখবে যে নিশ্চয়ই কাঁটা নড়বে ডান দিকে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে। আবার তুমি যদি জকিটাকে এ প্রান্তের কোথাও গিয়ে টাচ করাও, দেখবে যে কাঁটা হয়তো বাঁ দিকে নড়ছে, এরকমটা হবে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে। এরকম করতে করতে একটা পার্টিকুলার পয়েন্ট, ধরে নাও পয়েন্টটা সি, সেখান থেকে দেখা যাবে যে গ্যালভানোমিটারের কাঁটা আর নড়ছে না, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আর কারেন্ট ফ্লো হচ্ছে না। তো এর মানে কি, কখন গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট ফ্লো হয় না, তখনই যখন গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব একই হয়ে যায়। আমরা জানি যে দুই প্রান্তের বিভব সমান হয়ে গেলে দুটো সমান বিভবের মধ্যে তো কারেন্ট ফ্লো করবে না, অর্থাৎ সি বিন্দুর ভোল্টেজ আর এই গ্যালভানোমিটারের নিচের যে বিন্দুটা, সেখানকার ভোল্টেজ যদি সেম হয়ে যায়, তবেই একমাত্র আমরা গ্যালভানোমিটারে দেখবো কাঁটা নড়ছে না বা নিষ্পন্দ বিন্দু পাবো। তাই এখানে লিখেছি যে পোটেনশিওমিটার ওয়ার্কস ইন নাল পয়েন্ট মেথড। নাল পয়েন্ট মানে বুঝতেই পারছো, গ্যালভানোমিটার নিষ্পন্দ অবস্থায় রয়েছে। আচ্ছা, তো তাহলে ফর জিরো ডিফ্লেকশন অর নাল পয়েন্ট ইন গ্যালভানোমিটার আমাদের ফর্মুলা তাহলে কি বলছে, ভিএসি ইকুয়াল নিশ্চয়ই ই, মানে এই সি পয়েন্টের বিভবটা কত, ভিএসি, সেটা যদি তাহলে আমার এই ই এর সঙ্গে সমান হয়ে যায়, তো তাহলে নিশ্চয়ই আমরা গ্যালভানোমিটারে নাল পয়েন্ট পাবো। এবার তোমাদের অনেকের মনে হচ্ছে হয়তো যে তাহলে এই স্মল আর এর ভূমিকাটা কি, এই আর এর মধ্যে দিয়ে তো একটা নষ্ট ভোল্ট পাওয়ার কথা ছিল, সেটা কেন পেলাম না। সেটা না পাওয়ার কারণ হচ্ছে যে যদি গ্যালভানোমিটারে কারেন্ট না আসে, তাহলে এই বর্তনীতে মানে এই ই আর, এখানে তো কোনো কারেন্টই নেই। এখানে যদি কারেন্ট না আসে, আর এর মধ্য দিয়ে কারেন্ট যদি জিরো হয়, তাহলে নষ্ট ভোল্টও জিরো, কারণ নষ্ট ভোল্ট মানে কত, আই ইন্টু আর, আই জিরো মানে আই আরও জিরো। তাহলে এই আরটা থাকা যা, না থাকাও তাই। সেই জন্যে আমরা এই বিন্দুতে যেটা পাবো সেটা হচ্ছে এই তড়িৎচালক বলটাই আমরা এই বিন্দুতে পাবো। তো এই বিন্দুর বিভব তাহলে ই, সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে ভিএসি। তাহলে ভিএসির মান যদি আমরা জানি, তাহলে আমরা ই এর মানও জানতে পেরে যাচ্ছি। তো ভিএসির মান কত, ভিএসির মান আমরা একটু আগেই দেখিয়েছি, উপরে যেমন দেখানো রয়েছে, ভিএসি মানে ভি বাই এল ইন্টু এক্স, বা এখানে কত হবে, এখানে এসি হবে। তো এখানে এসি আগে থেকে আমরা এক্স বলে লিখে নিয়েছিলাম, তো সেই জন্য লিখছি ভিএসি ইকুয়াল ভি বাই এল ইন্টু এক্স। তো
তো সেটাই হয়ে যাচ্ছে তাহলে আমার ই এর মান। তো তাহলে এরকম টাইপের যদি অঙ্ক দেয় তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে যে এই এসি যে অংশটা তার বিভব যা হবে, এই যে আননোন যে আমরা ব্যাটারিটা নিয়েছিলাম তার তড়িৎচালক বলও কিন্তু এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখে নিই পরের কোশ্চেন কীরকম হতে পারে। সেটা হচ্ছে যে কম্প্যারিজন বিটুইন টু সেলস ইএমএফ ইউজিং পোটেনশিওমিটার। যে আমাদের ধরো দুটো বহিস্থ কোষ দেওয়া রয়েছে, তো সেই কোষের তড়িৎচালক বলের তুলনা আমরা কিভাবে পোটেনশিওমিটার দিয়ে করতে পারি। তো তার একটা কোশ্চেন আমাদের কিন্তু পরীক্ষায় খুব আসে বা অঙ্কও আসে এখান থেকে। তো কী করেছি দেখো, এখানে প্রথমে যেরকম পোটেনশিওমিটারটা আঁকা সেটা এঁকে নিয়েছি, মানে ভি ভোল্ট এ বি একটা তার দেওয়া রয়েছে, হয়ে গেল পোটেনশিওমিটার। এর সঙ্গে এক্সটার্নালি লাগানো রয়েছে কি একটা তড়িৎ কোষ যার ইএমএফ ই1, অভ্যন্তরীণ রোধ আর1, আর একটা কোষ যার তড়িৎচালক বল ই2 এবং অভ্যন্তরীণ রোধ আর2 দেওয়া রয়েছে, এবং তাদের সঙ্গে দুটো চাবি যুক্ত করা হয়েছে, K1 আর K2 কি হিসেবে লেখা রয়েছে। প্রথম অবস্থায় দুটোই আমরা ওপেন হিসেবে দেখিয়েছি, এবং এই পুরো সিস্টেমটার সঙ্গে একটা গ্যালভানোমিটার লাগানো, যার জকিভাবে দেখানো হচ্ছে যে কোনো একটা এবির কোনো অংশে যুক্ত হলে সেটা নাল পয়েন্ট দেখাবে। তো এরকম ব্যাপারে এরকম সার্কিটটা আঁকা রয়েছে। তো কী করা হচ্ছে দেখো, প্রথম অবস্থায় আমরা ধরে নিচ্ছি যে প্রথম অবস্থাতে K1 ইজ ক্লোজড, K2 ইজ ওপেন। তাহলে প্রথম অবস্থায় কী করা হচ্ছে, K1টাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, K1টাকে ক্লোজ করছি, K2 ওপেন। K2 ওপেন মানে এটা কোনো সার্কিটের মধ্যে তাহলে আসছে না, এটা ওপেন সার্কিট রয়েছে। তাহলে আমরা K1কে যদি ক্লোজ করি তাহলে এই E1 R1 এটা কিন্তু আমাদের সার্কিটের মধ্যে বিবেচিত হবে। তো সেই অবস্থায় দেখা যাচ্ছে হয়তো যে আমরা এই জকিটাকে এ বি অংশের কোনো একটা বিন্দুতে টাচ করালাম, যে বিন্দুটা এর থেকে L1 দূরত্বে আছে, ঠিক আগের অঙ্কটার মতনই। তো L1 দূরত্বে হয়তো দেখা গেল যে এই প্রথম যে E1 R1 ছিল তার জন্য আমরা গ্যালভানোমিটারে নাল পয়েন্ট পেলাম, নিষ্পন্দ বিন্দু পেলাম। তো সেই অবস্থায় তাহলে আমরা E1 এর মান কত বলতে পারছি, E1 এর মান হয়ে যাচ্ছে V/L ইন্টু L1, ঠিক আগের অঙ্কটার মতনই আর কি। এটাকে দিয়ে দিলাম 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি করছি, আমরা K2কে ক্লোজ করছি এবং K1কে ওপেন করে দিচ্ছি। K2 ক্লোজ মানে এই K2কে ক্লোজ করলাম, K1কে ওপেন করে দিলাম, মানে K1 এর সঙ্গে যেটা ছিল E1 R1 এটা কিন্তু সার্কিট এখন আর নেই। সার্কিটে কি রয়েছে, E2 রয়েছে, R2 রয়েছে, যেহেতু K2 ক্লোজ। তাহলে এইটার জন্য দেখা যাবে যে গ্যালভানোমিটারটা আবার কোনো একটা বিন্দুতে এখানে আমরা টাচ করাবো, যার জন্য নিষ্পন্দ বিন্দু পাবো, এবং দেখা যাচ্ছে হয়তো যে সেই বিন্দুটা এর থেকে L2 দূরে অবস্থান করছে। তো সেক্ষেত্রে আমরা E2 মান বার করতে পারছি, E2 ইকুয়াল লিখছি V/L ইন্টু L2। 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নম্বর সমীকরণকে যদি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দাও তাহলে দেখবে পেয়ে যাচ্ছ E1/E2 ইকুয়াল L1/L2। অর্থাৎ দুটো ক্ষেত্রেই কত দূরত্বে আমরা নাল পয়েন্ট পাচ্ছি সেই দুটো দূরত্বের রেশিওই হচ্ছে আমাদের দুটো ব্যাটারির তড়িৎচালক বলের অনুপাত। আচ্ছা, দেখে নেব পরের অংশটা। সেখানে পরের কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে যে ফাইন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল ইউজিং পোটেনশিওমিটার। আমরা তো আগের অঙ্কগুলোই দেখছিলাম, যেটা করছিলাম যে আমাদের একটা অজ্ঞাত কোষ দিয়ে দেওয়া হয়েছে যার তড়িৎচালক বল আমরা জানি না, তড়িৎচালক বল বার করতে পারছিলাম। এবারে দেখব যে সেই অজ্ঞাত কোষের যে অভ্যন্তরীণ রোধ, সেই রোধের মানও তো আমরা জানতাম না, যেটা স্মল আর। এখানে স্মল আর এর মান আমাদের বার করতে হবে। মানে আগেরটাতে আমরা ই আর কিছুই জানতাম না, ই বার করতে পেরেছিলাম, এবারে আরটাও বার করতে বলছে যে কোষের অভ্যন্তরীণ রোধ কত। তো কী করেছি, আবার সার্কিট এঁকেছি, আবার একটা পোটেনশিওমিটার এঁকেছি। আশা করি তোমরা পোটেনশিওমিটার তাহলে আঁকতে শিখে গেছো। ভি আঁকবে, তার সঙ্গে একটা এ বি তার এখানে এঁকে দেবে। আচ্ছা, তারপরে কী করছি, তারপরে একটা কোষ নিয়েছি, যে কোষের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর। এই পুরো সিস্টেমটার সঙ্গে যেটা করা হচ্ছে, একটা আর রোধকে শান্ট হিসাবে এর সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে, বা আর এর সঙ্গে একটা আর রোধ প্যারালালে কানেক্ট করা হয়েছে। তো প্রথম অবস্থায় কী করেছি দেখো, এখানে একটা চাবির ব্যবস্থা করেছি, যাতে করে প্রথমে এই আর এর সঙ্গে আর এর কোনো সংযোগ না থাকে, কানেকশান প্রথমে যেন না থাকে সেরকমভাবে রেখেছি, এবং পরে যাতে আমরা কানেক্ট করতে পারি সেই ব্যবস্থাও এখানে রেখে দিয়েছি। আর পুরো জিনিসটা আবার সেই গ্যালভানোমিটারের সঙ্গে একটা জকি দিয়ে কানেক্ট করা আছে। বুঝতে পারলে কীভাবে কী করা। আচ্ছা, তো প্রথমে কি লিখেছি দেখো, প্রথমে লিখেছি যে ওয়েন কে ইজ ওপেন, মানে এই চাবি যখন খোলা, মানে আরটা তাহলে সংযুক্ত নেই যে অবস্থায়,
তো তখন দেখা যাবে যে হয়তো আমরা L1 দূরত্বে, মানে এর থেকে L1 দূরত্বে গ্যালভানোমিটারে আমরা নাল পয়েন্ট পাচ্ছি। মানে আমরা যদি এর থেকে L1 দূরত্বে জকিকে টাচ করাই আমরা জিতে নাল পয়েন্ট পাবো। তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাচ্ছে কি, ফর্মুলা লিখতে পাচ্ছি E ইকুয়াল V/L ইন্টু L1। এটা তো বুঝতেই পারলে কেন লিখছি আমরা, প্রথম যে সমীকরণটা, প্রথম অঙ্কটা যেটা করলাম সেখান থেকে বুঝতে পারছো কেন এটা হলো। আচ্ছা, সেকেন্ড কেসটা কী হচ্ছে দেখো। সেকেন্ড কেস বলছি যখন আমি কে ক্লোজ করে দিয়েছি। কে ক্লোজ করলে কি হচ্ছে, আর তখন আমাদের অঙ্কের মধ্যে ঢুকে যাচ্ছে। কে যখনই আমরা ক্লোজ করে দেবো তখন আর দিয়ে একটা বর্তনী তৈরি হচ্ছে, যেটা কিন্তু ক্লোজড একটা বর্তনী, ক্লোজ সার্কিট তৈরি হচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তাহলে কিন্তু এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট তৈরি হবে, যেটা আগে তৈরি হচ্ছিল না। তার কারণ হচ্ছে কি দেখো, আমরা জানি যে গ্যালভানোমিটারের নাল পয়েন্ট তখনই হয় যখন গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব সমান হয়। তো প্রথমে ছিল কি, যে এই বিন্দুর বিভব, সেটার সঙ্গে আমাকে এই বিন্দুর বিভবকে সমান করতে হয়েছিল। আগে ফার্স্ট ইকুয়েশনে এই বিন্দুর বিভব কত হয়ে গেছিলো, সেটা ছিল V/L ইন্টু L1, মানে ভিএসি বলে যেটাকে আমরা ধরক্ষণ ধরে বলছিলাম, সেই ভিএসির সঙ্গে সমান হচ্ছিল এইটা। এখানে যেহেতু আর দিয়ে একটা ক্লোজড সার্কিট তৈরি হয়েছে, এখানে কিন্তু এবার কারেন্ট ফ্লো করবে এই পুরো জিনিসটার মধ্যে দিয়ে। কত কারেন্ট ফ্লো করবে আমরা লিখেছি দেখো, I ইকুয়াল E/R প্লাস আর, কারণ এই আর আর এই আর শ্রেণী সমবায় রয়েছে পুরো জিনিসটা। তো সেক্ষেত্রে তড়িৎচালক বল E/R প্লাস আর, এইভাবে একটা কানেকশন আমরা পাচ্ছি। আচ্ছা, তো তাহলে এই জায়গাতে তড়িৎচালক বলের মান কত, সেটাকে আমরা লিখছি দেখো ই প্রাইম বলে। ই প্রাইম কত, ই মাইনাস IR। তার কারণ তড়িৎচালক বল মাইনাস নষ্ট ভোল্ট, বাকি ভোল্টেজটা এখানে পড়বে। তো এই আই এর মান আমরা তো আগেই বার করেছি E/R প্লাস আর করে, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। বসালে পেয়ে যাচ্ছি কত, ই প্রাইমের মান ER/R প্লাস আর। তাহলে এখন নাল পয়েন্ট পাওয়ার শর্ত কি, এখন যদি দেখা যায় যে এই বিন্দুর থেকে L2 দূরে আমরা নাল পয়েন্ট পাই, তো সেই বিন্দুর বিভবের সঙ্গে ই প্রাইম, যেটা এই বিন্দুর বিভব, ঠিক এই বিন্দু, তো এখানে ই প্রাইম হবে। ই প্রাইমের সঙ্গে দেখা যাচ্ছে যে L2-র জন্য যে বিভব, সেটা তাহলে সমান হলে আমরা জিতে নাল পয়েন্ট পাবো। তো সেটাই করছি দেখো, যে লিখেছি নাল পয়েন্ট ইজ অবটেন্ড অ্যাট আ ডিস্টেন্স L2 ফ্রম পয়েন্ট A ফর দ্য পোটেনশিয়াল ই প্রাইম। তো আলাদা দুখানা ছবি দিয়েও, যেটা তো আমরা বুঝতে পারো, আমি আলাদা করে এঁকেছি দুটো জিনিস, দেখো ভালো করে বুঝতে পারছো কিনা। যে প্রথম জিনিসটার জন্য কি করছি, প্রথম জিনিসটার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই পয়েন্টটা আমার কিন্তু ই, যখন সার্কিটটা ক্লোজ ছিল না। সার্কিট যখন ক্লোজ তখন এই পয়েন্টটা কিন্তু ই প্রাইম, যেটাকে আমি দেখাচ্ছি ই মাইনাস IR করে, এটা কিন্তু ই প্রাইম। এর মধ্যে একটা কারেন্ট ঘুরেছে, সেই কারেন্টের জন্যেই আমরা কিন্তু ই প্রাইমের মান পেয়েছি। বেশ, এবার তাহলে এখান থেকে ভালো করে দেখো যে ই প্রাইমের মান কীভাবে লিখছি। ই প্রাইমের মান আমরা লিখছি V/L ইন্টু L2, মানে এই L2 দূরত্বের জন্য যে ভোল্টেজ, সেটা কত, V/L ইন্টু L2 হয়। এখন সেটাকে আমরা লিখলাম 2 নম্বর সমীকরণ দিয়ে। এবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে আমরা ভাগ করে দেবো। 1 নম্বর সমীকরণ কি ছিল, 1 নম্বর সমীকরণ ছিল V/L ইন্টু L1, আর 2 নম্বর সমীকরণ পেলাম V/L ইন্টু L2। এখানে এবার 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে দেখো ভাগ করে দেওয়া হচ্ছে। ভাগ করলে আমরা কি পাচ্ছি, E/E প্রাইম। তো সেটা কত পাচ্ছি দেখো, L1/L2। এবার দেখো এখান থেকে কি করছি আমরা, ই প্রাইমের মান কত পেয়েছি, ER/R প্লাস আর, সেটা বসিয়ে দেওয়া হয়েছে, সেটা ইকুয়াল হচ্ছে L1/L2। তাহলে এখান থেকে R প্লাস আর বাই আর, মানে এই ইকুয়েশন দুটোকে সলভ করে যেটা হচ্ছে R প্লাস আর বাই আর ইকুয়াল L1/L2। তো সেখান থেকে আমরা স্মল আর এর মানটা বার করছি, যে অভ্যন্তরীণ রোধ কত। তো এখান থেকে দেখো স্মল আর এর মান আমরা পাচ্ছি ক্যাপিটাল R ইন্টু L1/L2 মাইনাস 1। তো এটাই হচ্ছে পুরো জিনিসটা, যে এখান এইভাবে আমরা তাহলে কিন্তু কোষের অভ্যন্তরীণ রোধও বার করতে পারছি।